স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি সাবিনা পুথি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি রবিবার আমরা কথা বলি নারীর স্বাস্থ্য নিয়ে। আজ আমরা কথা বলবো জরায়ু সংক্রমণ করণীয় কি এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন। আপনি আপনার যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। স্বাগত জানাচ্ছি আপনাকে সমাধান সূত্রে। আমরা বলছি জরায়ুর সংক্রমণের কথা। এই বিষয়ে পিআইডির ব্যাপারটি আপনার কাছে একটু শুরুতেই জানতে চাইবো যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেটা আমরা বলছি, এটার ধরনটা আসলে কেমন? ধন্যবাদ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সুন্দর প্রশ্ন। আসলে পিআইডি, যেটা মেডিকেল টার্ম পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটা বলতে আমরা বুঝি যে জরায়ুর আমাদের যে নারীদের আছে, নারীদের প্রজনন তন্ত্রের একটা ইনফেকশন। তো নারীদের প্রজনন তন্ত্র আমরা বলতে কি বুঝি, ওখানে একটা আছে জরায়ু আছে, জরায়ুর দুই পাশে দুইটা ডিম্বাশয় আছে যেটা ওভারি বলে থাকি, দুটো টিউব আছে এবং সাথে কিছু স্ট্রাকচার। তো কখনো যদি এই প্রজনন তন্ত্র যেটা ইউটেরাস, ওভারি, টিউব, এখানে যদি কোনো সংক্রমণ হয়, ইনফ্ল্যামেশন হয় বা ইনফেকশন হয়, এবং এটা সাধারণত দেখা যায় যে জ্বরের নিচের পোর্শন থেকে এসে, নিচে যে আমাদের মানে প্রজনন তন্ত্র আছে সেই পোর্শন থেকে এসে যদি উপরের দিকে এই ইনফেকশন বা ইনফ্ল্যামেশন বা সংক্রমণ হয়, সেই কন্ডিশনটাকেই আমরা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি বলে থাকি। আচ্ছা, কি কি কারণে এই আমরা বলছি যে এই রোগ বা জীবাণু সংক্রমণ হতে পারে, মানে জরায়ু সংক্রমণ হতে পারে? আচ্ছা, এখানে দেখা যায় এটার ইনসিডেন্সটা দেখা যায় 1 to 2 বা 3% মতো হয়, এবং ম্যাক্সিমাম দেখা যায় 80% ক্ষেত্রে, 80 বা মোর দেন 80% ক্ষেত্রে কিন্তু এটা সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে হয়ে থাকে। তার মানে যারা মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ, এই সমস্ত মেয়েদের এগুলো বেশি হয়ে থাকে। আবার মিনিস্ট্রেশনের যে মিনিস্ট্রিয়াল ব্লাডের যে ফ্লো, মিনিস্ট্রেশনের সময়ও কিন্তু এটা সংক্রমণ হতে পারে। তো এর জন্য দেখা যায় যারা বিবাহিত নারী অথবা সেক্সুয়ালি অ্যাক্টিভ এবং মিনিস্ট্রেটিং মানে টিনেজার, তাদের ক্ষেত্রে এই সংক্রমণগুলো বেশি হয়ে থাকে। এখানে আরেকটা কথা আছে যে এই পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের মতো কিন্তু কিছু আমাদের সমাজে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ আছে সেগুলোর সাথেও একটা রিলেশন থাকে। তো আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের পেটে যদি অন্য কোনো ইনফেকশন থাকে, আদার কোনো ইনফেকশন, হয়তো অ্যাপেন্ডিসাইটিস আছে বা আদার কোনো ইনফেকশন, যদি বাউলে কোনো ইনফেকশন থাকে, সেখান থেকেও এন্ডোজিনাস অর্গানিজম দিয়ে সেখানে ইনফেকশন হতে পারে। আর সেক্সুয়ালি অ্যাক্টিভ নারীদের জন্য দেখা যায় যে হয়তো রেগুলার ফিজিক্যাল রিলেশনের জন্য অথবা তাদের ইউরিনে কোনো ইনফেকশনের জন্য সেই মানে জ্বরের নিচ থেকে এই সংক্রমণগুলো, জীবাণুগুলো দেখা যায় যে উপরের দিকে ট্রান্সমিটেড হয়ে যায়। এটা আমরা বলে থাকি মেডিকেল টার্মে যে একটা অ্যাসেন্ডিং টাইপ অফ ইনফেকশন, জ্বরের নিচ থেকে উপরের দিকে সেটা সংক্রমিত হয়। সেক্ষেত্রে গর্ভাবস্থায় কি এই সংক্রমণটা হয় কিনা? হ্যাঁ, গর্ভাবস্থায় যেই সংক্রমণটা হয় সেটাকে আমরা পিআইডির আমরা মানে ক্যাটাগরিতে ফেলি না। সেখানে হয়তো আমরা বলে থাকি যে গর্ভাবস্থায় যে ইনফেকশনটা হয় অনেক সময় ইউরিনারি ইনফেকশন হতে পারে, বা ডেলিভারির পরে যে ইনফেকশনটা হয় সেটাকে আমরা একটা আলাদা নাম দিয়ে থাকি যে পেলভিক যেটাকে বলি পিরপুরেল ইনফেকশন, পিরপুরেল সেপসিস, এই ধরনের নাম দিয়ে থাকি। আর গর্ভাবস্থার যে ইনফেকশনটা হয়ে থাকে সাধারণত এটা পিআইডির ক্যাটাগরিতে পড়ে না, সেটা মানে ইউরিনারি ইনফেকশন বা আদার ইনফেকশনের ক্যাটাগরিতে পড়ে থাকে। আচ্ছা, জরায়ুর তো নানান রকম ইনফেকশনই হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এটা আসলে খুবই কমন একটা মানে সংক্রমণ আমরা বলি বা রোগ বলি। কি কি লক্ষণ দেখা দেয় যে যখন সংক্রমণগুলো হয়? অনেক ক্ষেত্রে তো বোধহয় সংক্রমণ বোঝাও যায় না। কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে সংক্রমণ হয়েছে? আচ্ছা, এটা একটা খুবই মানে সুন্দর প্রশ্ন। এই সংক্রমণটা, অনেক সংক্রমণ আছে যে একিউট ইনফেকশন হয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা ক্রনিক ইনফেকশন। একিউট ইনফেকশন হতে হতে সেটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় তাহলে একটা ক্রনিক ইনফেকশন হতে পারে। তো সাধারণত দেখা যায় যে ইনফেকশনে এটা তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। তলপেটে হয়তো একিউট ইনফেকশনের ক্ষেত্রে তলপেটে প্রচুর ব্যথা হয়। তার দেখা যায় যে পিরিয়ডের সময়ও প্রচুর ব্যথা হয়, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি, মাসিকের সময় ব্যথা হয়। হাজবেন্ডের সাথে মিট করার সময় তার পেইন হতে পারে, পেইন হবে। এবং দেখা যায় যে এখানে পিরিয়ডটা একটু অনিয়ম হয়ে যায়। দেখা গেল যে পিরিয়ডটা হয়তো তার ইরেগুলার হচ্ছে, হয়তো পিরিয়ডটা অনেক বেশি হচ্ছে, বা মাসে দুবার করে পিরিয়ড হচ্ছে, দুইটা পিরিয়ডের মাঝে তার ব্লিডিং হচ্ছে, পিরিয়ডের এই অনিয়মগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় যে পিআইডিতে
তার একটু দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে, যেটাকে আমরা ভ্যাজাইনাল ডিসচার্জ বলে থাকি। একটা মানে স্রাবের পরিমাণটা যেটা মেয়েদের ক্ষেত্রে যেটা লিকুরিয়া থাকে, একটু ফিজিক্যালি একটু একটু নর্মাল একটু থাকতেই পারে, কিন্তু তার খুব দুর্গন্ধযুক্ত স্রাব থাকে। অধ্যাপক ডক্টর ডিএসটি পারভিন, আমরা আলোচনায় ফিরতে চাই। একজন দর্শক আছেন, প্রশ্নটি একটু নিয়ে আসি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি ঢাকা দুয়ার থেকে বলছিলাম ম্যাডাম। ওই আমার বাচ্চা বয়স 12 বুঝছেন ম্যাডাম। জি, আপনি বলুন। এই জ্বরের জন্য আমি যে টিবি হাসপাতাল থেকে একটা টিকা দিয়েছিলাম ম্যাডাম, বুঝছেন ক্যান্সার হয় কিনা নাকি যে বিষয়ে একটা টিকা দেওয়া হয়েছিল। জি, আপনি বলুন, ডক্টর শুনছেন। আর একটা এক ডোজ দেয় এক ডোজ ম্যাডাম দেয় না, এটা কি কোনো সমস্যা প্রবলেম হবে কিনা এই জন্য জানার জন্য আর কি। আচ্ছা, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়সটা কত? আপনার মেয়ের 12 বয়স বছর কত? ম্যাডাম। 12 বছর। 12 বছর। আমি বুঝতে পারছি না যে কোন ভ্যাকসিনটা দিয়েছে। সাধারণত আমাদের দেশে যেটা প্রচলিত আছে, এখন জ্বরের মুখের ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিনটা কিন্তু আমরা একদম প্রিপিউবার্টাল গার্লদের দিয়ে থাকি। 9 বছর বয়স থেকে কিন্তু সেই ভ্যাকসিনটা দেওয়া হয়, এবং সেই ভ্যাকসিনটা কিন্তু জ্বরের মুখের ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য। তো সেখানে সাধারণত 2টো ডোজ দেওয়া হয় যদি আমরা মানে খুব আর্লি স্টেজে দেই। তো প্রথমে একটা দেওয়া হয়, তারপর 6 মাস পরে একটা দেওয়া হয়। তা আমি বুঝতে পারছি না কোন ভ্যাকসিন নিয়েছে। উনি যদি একটা নিয়ে থাকে তাহলে অবশ্যই উনি আরেকটা কমপ্লিট করে নেবে। এই জ্বরের ক্যান্সারের ভ্যাকসিনটা যেটা, সেটা যদি আমরা একটু মানে বয়স হওয়ার পরে যদি দিয়ে থাকি, তাহলে কিন্তু 3টা ডোজ দিতে হয়। প্রথমে একটা, তার 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা। এবং এই ভ্যাকসিনটা কিন্তু আমাদের জ্বরের ক্যান্সার যেটা আছে সেটাকে প্রিভেন্ট করার জন্য খুবই হেল্পফুল। প্রতিরোধক এই ভ্যাকসিনগুলো বোধহয় একটু আর্লি বয়সেই নিতে হয়, মানে খুব কম বয়সেই নিতে হয়। হ্যাঁ, 9 বছর বয়স থেকে মানে সেক্সুয়াল ফাংশন শুরু হওয়ার আগে থেকে যদি না হয় তাহলে 2টো ডোজে কিন্তু ইফেক্টিভ হয়ে যায়। কিন্তু যারা নাকি হয়তো অলরেডি ম্যারিড বা সেক্সুয়াল কন্টাক্টে এসছে, তাদের ক্ষেত্রে 3টা ডোজের প্রয়োজন হয়। এবং এটা কিন্তু জ্বরের ক্যান্সার প্রতিরোধক একটা মানে টিকা ভ্যাকসিন। নিয়ে আসতে পারবেন। আরো একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার নামটা হচ্ছে মনি আফরিন, আমি ঝিনাইদহ থেকে বলছি। জি, বলুন। আমার বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু বেবি কনসিভ করতে যাচ্ছি, কিন্তু হচ্ছে না। মেনস্ট্রাল ইরেগুলার 2 মাস 1.5 মাস পরে হচ্ছে, কিন্তু আমার বিয়ের 1 বছর পরেই প্রসবে ইনফেকশন হয়েছিল। এর জন্য হচ্ছে অরসেপ 5 এই ডোজটা দিয়েছি 7 দিনে, আর ফুরিক 750 mg এই অ্যান্টিবায়োটিকটা আমার গায়ে পুশ করা হয়েছে। কিন্তু এখন ভাবছি যে আমার বেবিটা হচ্ছে না কেন। আমার প্রশ্ন ম্যামের কাছে এটাই ছিল। আচ্ছা, ওয়েটটা কত আছে? তোমার ওয়েট কত আছে? ওজন কেমন আছে? আমার বয়সটা হচ্ছে 24। না, ওজনটা কত আছে? তোমার ওয়েট কত আছে? 60 কেজি হয়েছে। ওজন কত আপনার? 60 কেজি। 60 কেজি। আচ্ছা, ঠিক আছে। উনি যে প্রসঙ্গে কথা বলেছেন, এটা হচ্ছে একটা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। তো ইনফার্টিলিটির পিছনে কিন্তু অনেক কারণ থাকে। কিছু কিছু কারণ হচ্ছে মানে পেশেন্টের জন্য মায়েদের মানে মেয়েদের জন্য কিছু কারণ থাকে, কিছু কিছু কারণ কিন্তু হাজবেন্ডেরও হতে পারে। তো দুজনের, আবার কিছু কিছু কারণ দুজনেরই হতে পারে। কাজে উনি যেটা বলেছে যে ওনার বয়স, এটা পিরিয়ডটা ইরেগুলার। যাদের পিরিয়ডটা ইরেগুলার থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু ওভুলেশনে প্রবলেম থাকে হয়তো, আর ওনার ওয়েটটাও মনে হচ্ছে একটু বেশি আছে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পিসিও নামে একটা কন্ডিশন আছে, যে ওভারির মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পিরিয়ডটা অনিয়ম হয়, ওয়েটটা খুব বেশি থাকে, এবং তার মানে বন্ধ্যাত্ব হয়। তো আমার অ্যাডভাইস থাকবে যে উনি সব কিছু ইনভেস্টিগেশন করিয়ে নেবে। আমি জানি না উনি করিয়েছে কিনা। আমাদের কিছু হরমোন প্রোফাইল করতে হয়, থাইরয়েড হরমোন, প্রোলেক্টিন হরমোন, এই হরমোনগুলো স্টাডি করতে হবে। প্লাস ওনার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে জ্বরেতে কোনো সমস্যা আছে কিনা, আর কোনো ইনফেকশন আছে কিনা, টিউবগুলো ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হয়। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার হাজবেন্ডের যে সিমেন্টটা, সেটাও কিন্তু পরীক্ষা করে দেখে নিতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। এবং যেখানে প্রবলেম আমরা সেখানে সাধারণত ট্রিটমেন্ট করে থাকি। আমি জানি না উনি কোনো ওভুলেশন ইন্ডিউসিং মেডিসিন নিয়েছে কিনা। ওভুলেশনকে ট্রাইগার করার জন্য আমরা কিছু আমাদের হাতে মেডিসিন থাকে, সেগুলো দিয়ে থাকি। তো আমার মনে হয় যে উনি যেহেতু 5 বছর হয়ে গেছে, অবশ্যই ওনার কোনো গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানের সাথে কথা বলে উনি যথাযথ চিকিৎসা নেওয়া দরকার।
অধ্যাপক নিয়াজটি পারবেন একটু ফিরতে চাই আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে অনেক ক্ষেত্রেই আমরা বলছি যে লক্ষণ তো প্রকাশ পায় না, সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের পরীক্ষাগুলো করেন? এই যে যেমন বললেন আলট্রাসোনোগ্রাফি, এর বাইরে আর কোনো পরীক্ষা পদ্ধতি আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকতে পারে, মানে অ্যাসিমটম মানে কি, ক্রনিক কেসে দেখা যায় যে একদমই মাইল্ড সিমটম, হয়তো জাস্ট একটু তলপেটে ব্যথা থাকবে, আদার কোনো সিমটম থাকে না। একিউট হলে এই সমস্যাগুলো থাকে, সাথে জ্বর থাকে, তখন আমাদের কাছে ট্রিটমেন্ট যেমন ইনভেস্টিগেশন যেমন আছে, আমরা প্রথমে একটু ব্লাড প্যারামিটার করে নিই। ব্লাড প্যারামিটার করলে দেখা যায় যে ওখানে একটু ইনফেকশন, ডাব্লিউবিসি কাউন্টটা বেশি পাওয়া যায়, হয়তো ইএসএর হাই থাকে। আমরা ওখান থেকে ভ্যাজাইনা থেকে একটা সোয়াব নিই, সোয়াব নিয়ে হাই ভ্যাজাইনাল সোয়াব নিয়ে টেস্ট করে আমরা দেখি যে ওখানে কী টাইপের ইনফেকশন আছে। অনেকগুলো অর্গানিজম এই ইনফেকশনের জন্য রেসপন্সিবল থাকে, যেমন ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, এই টাইপের কিছু খুব স্পেশাল কিছু অর্গানিজম থাকে, ওগুলো আমরা দেখে নিই। আর তারপরে ব্লাড প্যারামিটারে আমরা দেখে নিই ওখানে ইনফেকশনের ফিচার, বিভিন্ন টাইপের ইনফেকশনের ফিচার আসে, ইউরিনটা আমরা টেস্ট করে দেখি। আর এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন হচ্ছে ল্যাপারোস্কোপি, যেটা এখন আধুনিক আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্য আমাদের একদমই খুবই একটা মানে জরুরি ইনভেস্টিগেশন। ল্যাপারোস্কোপি করে আমরা পেট ফুটো করে আমরা পুরো পেলভিক স্ট্রাকচারটা দেখে নিই যে কোথায় প্রবলেম আছে, টিউবে কোনো সমস্যা আছে কিনা, জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। এবং ওখানে সাধারণত ল্যাপারোস্কোপি করে আমরা দেখে নিই যে দেখা যায় যে টিউব এবং ওভারিতে, টিউব এবং ডিমের মধ্যে যে ওখানে দেখা যায় একটা হয়তো কখনো টিউব ওভারের মাস হয় বা অ্যাবসেস হয়, অথবা হয়তো টিউবে কোনো ব্লক আছে। তো এই ল্যাপারোস্কোপি কিন্তু এই পিআইডির মানে ডায়াগনোসিসের জন্য, চিকিৎসার জন্য একদম গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন বলা যায়। ধন্যবাদ অধ্যাপক নিয়াজটি পারবেন। আমাদের একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে এসে আবার এই বিষয়ে আমরা কথা বলবো। দর্শক, সমাধান সূত্রে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের বিষয় জরায়ুর সংক্রমণ, করণীয় কি এটি। তবে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন, গাইনি বিশেষজ্ঞ। নিয়াজটি পারভিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে গর্ভধারণের ক্ষেত্রেও তো নানা রকম জটিলতা তৈরি করে এই যে জরায়ুর সংক্রমণের বিষয়গুলো, তো পিআইডির ক্ষেত্রে যেটি হয় সেটিকে ক্ষেত্রে আসলে চিকিৎসা কি, বা এটা নিরাময়যোগ্য কিনা? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই চিকিৎসা আছে। তো যেটা বলেছি যে এটা মানে খুব মাইল্ড সিমটম হতে পারে, তারপরে একিউট সিমটম হতে পারে, ক্রনিক সিমটম হতে পারে। তো যেটা হচ্ছে চিকিৎসার আগে হচ্ছে আমাদের প্রতিরোধটা করতে হবে। হ্যাঁ, আমরা যদি একটু প্রতিরোধ করতে পারি তাহলেই কিন্তু এই পিআইডির কমপ্লিকেশনগুলো থেকে আমরা এড়াতে পারি। যেমন পিআইডির মানে যেটা আমি বলেছি যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর থেকে বা আনহাইজেনিক কন্ডিশন থেকে কিন্তু এগুলো হতে পারে। কাজে আমরা যদি এই প্রিভেনশনের জন্য যদি আমরা মানে সব ক্ষেত্রে যদি হাইজেনিক প্রসিডিউর ইউজ করি, যে কোনো সার্জারির সময় যদি আমরা অ্যাসেপ্টিক ওয়েতে করে থাকি, যে কোনো ইলিগেল এমআর অ্যাবর্শন এগুলো থেকেও কিন্তু এই পিআইডি হতে পারে যদি ইলিগেলভাবে কোনো কিছু করা হয়, সার্জিক্যাল প্রসিডিউর করা হয়। তো এই সমস্ত ব্যাপারগুলোতে আমাদের যথাযথ মানে প্রোটেকশন নিতে হবে, সার্জিক্যাল বিষয়ে আমাদের হাইজেনিক ওয়ে ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমরা পিআইডিটাকে প্রিভেন্ট করতে পারি। যদি জরায়ুতে কোনো অল্প সংক্রমণ হয় তাহলে কিন্তু সাথে সাথে চিকিৎসা নিতে হয়। আমরা সাধারণত সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, পেইন যেহেতু হয়ে থাকে পেইনের জন্য আমরা পেইন কিলার দিয়ে থাকি, এবং যেহেতু ওখানে একটা ইনফেকশন আছে আমাদের সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের এই ট্রিটমেন্ট করতে হয়। এবং অ্যান্টিবায়োটিক এখানে দেখা যায় যে মাল্টিপল অর্গানিজম থাকে, তাই আমাদের কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং ফুল কোর্স কমপ্লিট করতে হয়। কখনো যদি জরায়ুতে কোনো অ্যাবসেস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের প্রয়োজন হয়। এখানে একটা কথা আছে, দেখা যায় যে অনেক দিন হয়তো পিআইডি ছিল, সে কোনো চিকিৎসা নেয়নি, তাহলে কিন্তু সেটা একটা ক্রনিক পিআইডির রূপ নিয়ে থাকে। এবং ক্রনিক পিআইডির কিন্তু অনেক মানে এই কমপ্লিকেশন, একটা মায়ের দেখা যায় যে রেগুলার পেইন হচ্ছে, তার ক্রনিক ইল হেলথ হচ্ছে, তারপরে হচ্ছে এই পিআইডির জন্য কিন্তু আরেকটা যেটা কমপ্লিকেশন হতে পারে, কিন্তু নারীদের কিন্তু বন্ধ্যাত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। কাজে ক্রনিক পিআইডি যদি হয়ে যায় কারো, যেটা মানে বয়স হলে যেটা দেখা যায়, তখন কিন্তু দেখা যায় যে আমাদের অনেক সময় জরায়ুর অপারেশন করে এবং জরায়ুর আশেপাশে যেই অর্গানগুলোতে মানে সংক্রমণ হয়েছে, জরায়ু, টিউব, ওভারি সব কিছুই ফেলে দিয়ে তারপরে মানে আমাদের একদম ডেফিনিট সার্জারিতে চলে যেতে হয়। আর যদি আর্লি স্টেজে আসে তাহলে সাধারণত আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট এবং অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। জি, কিন্তু এটাকে প্রতিরোধ করা যায় কিভাবে? যদি আপনি যেটি বলছিলেন যে আসলে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার যে বিষয়টি, সেক্ষেত্রে কি করার আছে? যেটা আমি বলছিলাম যে প্রতিরোধটাই কিন্তু আমাদের মানে প্রতিরোধ আমাদের সর্বক্ষেত্রে প্রতিরোধ সতর্কতা যদি আমি অবলম্বন করি তাহলে কিন্তু পিআইডিটাকে আমরা প্রতিরোধ করতে পারি। তো এখানে আমাদের জানতে হবে যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে কাদের বেশি হয়ে থাকে। যেমন আমি প্রথমেই বলেছি যে মিনিস্ট্রিয়াল টিনেজার ওদের বেশি হয়ে থাকে,
তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে কিন্তু আছে বা বিভিন্ন সোসাইটিতে আছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হ্যাঁ, বহুগামিতা। এরাও কিন্তু পিআইডির জন্য একটা রিস্ক ফ্যাক্টর। যারা কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করে না, বেরিয়ার কন্ট্রাসেপটিভ যেটা, সেটা কিন্তু একটা পিআইডি থেকে প্রোটেকশন দিতে পারে। তারপর হলো প্রপার মিনিস্ট্রিয়াল হাইজিন। আমাদের টিনেজ মেয়েরা কিন্তু দেখা যায় যে মিনিস্ট্রিয়াল হাইজিনটা প্রপারলি মেনটেন করে না। তারপরে যদি মানে ইউরিনের যদি ইনফেকশন হয়, এই সমস্ত ব্যাপারে, অথবা কোনো সার্জিক্যাল প্রসিডিউর করা হয়েছে যেটা হচ্ছে এমআর বা ডিএনসি। সাধারণত দেখা যায় যে এমআর যেটা আমাদের সমাজে দেখা যায় যে একদম রিমোট এরিয়াতে করা হয়, কোনো মানে আনট্রেন পার্সন দিয়ে আনহাইজেনিকভাবে করা হয়ে থাকে। ওরকম যদি কোনো সার্জিক্যাল প্রসিডিউর করা হয়, তারপরেই কিন্তু পিআইডির ইনফেকশনগুলো হতে শুরু করে। এবং এবং এই যখন নাকি পিআইডির ইনফেকশনের কোনো সুচিকিৎসা হয় না, তখন কিন্তু আলটিমেটলি এগুলো ইনফেকশন হতে হতে ক্রনিক ইনফেকশন হয়ে যায় এবং এই কমপ্লিকেশনগুলো হয়। কমপ্লিকেশনের মধ্যে আমি যেটা বলেছিলাম যে বন্ধ্যাত্ব হতে পারে, দুইটা টিউব ব্লক হয়ে যে বন্ধ্যাত্ব হতে পারে, টিউবে মানে ব্লক হয়ে যে তার একটোপিক প্রেগনেন্সি হতে পারে। একটা মা সবসময় একটা ক্রনিক হেলথ বা সবসময় একটা পিছনে ব্যথা, তলপেটে ব্যথা, ইল হেলথ, ম্যালনিউট্রিশন, এগুলোতে ভুগতে পারে। কাজে আমরা যদি এই জিনিসগুলো সমাজে যেগুলো আছে, যে একটা কন্ট্রাসেপটিভ ইউজ করা, যেমন বেরিয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করা অথবা পিল ইউজ করা, পিলটাও কিন্তু এটাকে প্রোটেকশন দিতে পারে। তারপর হচ্ছে কোনো মানে সার্জিক্যাল প্রসিডিউরের সময় যথাযথ হাইজেনিক ওয়েতে সার্জারিটা করা। আমরা আইইউসিডি অনেক সময় দিয়ে থাকি, কপারটি যেটা জরায়ুতে থাকে, সেটাও কিন্তু একটা পিআইডি সংক্রমণ করতে পারে। যদি কারো যে পিআইডি সংক্রমণ থাকে, তাহলে আমরা কপারটিটা তার জন্য ইউজ করব না, অন্য আমরা সিস্টেম ইউজ করব। তো এই সিস্টেমগুলো যদি আমরা করি, তাহলেই কিন্তু পিআইডি সংক্রমণটা আমরা অনেকটাই রোধ করতে পারি এবং আর্লি স্টেজে এসে ডায়াগনোসিস করে চিকিৎসাটা নিতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক। নিয়ে আসতে পারবেন একটি বিষয় শুধু দিয়ে শেষ করতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে এই পিআইডির এই প্রকোপটা নারীদের মধ্যে কেমন, কারণ আপনাদের কাছে তো অনেক পেশেন্টই আসেন। আচ্ছা, আসলে আমাদের দেশে পিআইডি কিন্তু ইনসিডেন্স বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন দিন দিন কিন্তু প্রচুর বাড়ছে। হ্যাঁ, আগে মানে রিসেন্টলি খুব বাড়ছে। এটার কারণ হচ্ছে আমাদের সোসাইটির যে আমাদের সামাজিক মূল্যবোধের হয়তো অবক্ষয়, হয়তো ফ্রি সেক্স, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হ্যাঁ, আর্লি ম্যারেজ। আমাদের লোয়ার সোসাইটিতে যেখানে দেখা যায় যে টিনেজ প্রেগনেন্সি হচ্ছে এবং টিনেজ ডেলিভারি হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে হয়তো একটা প্রেগনেন্সি হয়েছে, সে প্রেগনেন্সিটা তারা কন্টিনিউ করতে চাচ্ছে না, সেটা টার্মিনেট করছে, হয়তো এমআর করছে, অ্যাবর্শন করছে, ইলিগেল অ্যাবর্শন করছে। এই সমস্ত কারণেই কিন্তু পিআইডির ইনসিডেন্সটা বেড়ে যাচ্ছে। এবং আমাদের হায়ার সোসাইটিতেও আছে, হ্যাঁ, ওখানে হয়তো যেটা আছে যে আমাদের ফ্রি সেক্সের হয়তো যে অবাধ বিচরণ আছে, এই সমস্ত কারণে কিন্তু হচ্ছে। তো আমাদের জন্য যেটা অ্যাডভাইস থাকবে যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, টিনেজ মেয়েদের জন্য মিনিস্ট্রিয়াল হাইজিনটা মেনটেন করতে হবে, কোনো প্রেগনেন্সিটা প্ল্যানভাবে নিতে হবে, কোনো প্রেগনেন্সি যদি অ্যাক্সিডেন্টালি হয়ে যায় সেটাকে যদি টার্মিনেট করতে হয়, তাহলে অবশ্যই অধ্যাপক নিয়ে আসতে পারবেন। অর্থাৎ নারী স্বাস্থ্য সুরক্ষা আসলে নিশ্চিত করলে এই রোগগুলো থেকে বাঁচা সম্ভব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দর্শক সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকবেন।